আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন নৌবাহিনী। শেষ মুহূর্তে ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের স্থান নিয়ে ধোঁয়াশা। তীব্র শীতে কিয়েভে ফের রাশিয়ার হামলা। সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫ জন। যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজকে ধাওয়া দিল ইরান। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নেই প্রতিটি সংবাদের বিস্তারিত। আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন নৌবাহিনী। আরব সাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কনের কাছাকাছি চলে আসা একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ড্রোনটি আক্রমণাত্মকভাবে জাহাজের দিকে আসছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, একটি ইরানি শাহেদ ১৩৯ ড্রোন জাহাজের দিকে ধেয়ে আসায় একটি F-35 যুদ্ধবিমান থেকে সেটি গুলি করা হয়। এ ঘটনায় কোনো মার্কিন ক্ষতিগ্রস্ত হয়নি। ইরানের তাসনিম সংবাদ সংস্থা ড্রোন নিখোঁজ হওয়ার কথা জানালেও কারণ নিশ্চিত করেনি। ইরানের ইউএন মিশন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। এই ঘটনার পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $1 বেশি বৃদ্ধি পেয়েছে। ড্রোন ভূপাতিত করার কয়েক ঘণ্টা পরই হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MV স্টেনা ইম্পারেটিভকে ইরানের রেভলিউশনারি গার্ডের নৌকাগুলি থামানোর চেষ্টা করে। পরে মার্কিন যুদ্ধজাহাজ ম্যাকফলের হস্তক্ষেপে জাহাজটি নিরাপদে চলে যায়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন পারমাণবিক যুক্তি নিয়ে আলোচনার চেষ্টা চলছে, ঠিক সেই সময়ে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই সতর্ক করেছিলেন যে চুক্তিতে না পৌঁছালে পরিস্থিতি খারাপ হতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। শেষ মুহূর্তে ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের স্থান নিয়ে ধোঁয়াশা তৈরি। ইস্তাম্বুলে ইরান যুক্তরাষ্ট্র পূর্ব নির্ধারিত বৈঠকের স্থান নিয়ে শেষ মুহূর্তে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, আগামী শুক্রবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের বৈঠকটি তুরস্কের বাইরে অন্য কোনো দেশেও অনুষ্ঠিত হতে পারে। আঙ্কারার পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকের সঠিক স্থান এখনও চূড়ান্ত হয়নি। তবে যে কোনো স্থানেই আলোচনা হোক না কেন, কূটনৈতিক শান্তি প্রতিষ্ঠায় সম্ভাব্য সব ধরনের সহায়তার জন্য তুরস্ক প্রস্তুত রয়েছে। দীর্ঘ উত্তেজনার পর এই বৈঠককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে আন্তর্জাতিক মহল। বিশেষ করে গত গ্রীষ্মে ইরানি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এটিই হতে যাচ্ছে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি উচ্চ পর্যায়ের আলোচনা। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকের মাধ্যমেই বোঝা যাবে ওয়াশিংটন আসলে কতটা ফলপ্রসূ এবং গুরুত্বের সঙ্গে আলোচনার টেবিলে ফিরতে চায়। তবে তেহরান সাফ জানিয়েছে, তারা তাদের ব্যালিস্টিক মিসাইল বা প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে কোনো ধরনের আপোষ করবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যমে দেওয়া একটি বার্তায় বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আঞ্চলিক বন্ধুপ্রতিবেশী দেশগুলির অনুরোধে এবং জাতীয় স্বার্থ রক্ষার শর্তে তিনি এই আলোচনার অনুমতি দিয়েছেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, হুমকি বা অযৌক্তিক প্রত্যাশার পরিবেশ থাকলে ইরান পিছু হটবে না। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি স্পষ্ট করেছেন, ইরান যদি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের মাত্রা কমাতে হয়, তাহলে যুক্তরাষ্ট্রকেও বিনিময়ে বড় কোনো ছাড় দিতে হবে। তীব্র শীতে কিয়েভে ফের রাশিয়ার হামলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ১ সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই তীব্র শীতের মধ্যে কিয়েভে আবারও হামলা শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ইউক্রেনের কর্মীরা এ তথ্য জানান। বার্তা সংস্থা AFPর খবর অনুযায়ী গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠান্ডা আবহাওয়ার সময় কিয়েভ ও বিভিন্ন শহরে হামলা বন্ধে সম্মত হয়েছেন। ক্রেমলিন জানায়, এই যুদ্ধবিরতি রবিবার পর্যন্ত কার্যকর থাকবে, তবে এটি তাপমাত্রার সাথে এর কোনো যোগসূত্র নেই। ইউক্রেনের দাবি, মস্কো যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে গেছে। কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তকাচেঙ্কো মঙ্গলবার টেলিগ্রামে বলেন,
প্রচণ্ড শীতের মধ্যে রাতে কিয়েভে আরও একটি বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। তিনি রাজধানীর বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকতে অনুরোধ করেন। পরে দেওয়া আরেকটি পোস্টে তিনি জানান, এতে 2 জন আহত হয়েছেন। আঞ্চলিক সামরিক প্রধান অলেগ সিনেগুভভ জানান, পূর্বাঞ্চলীয় শহর খার্কিভেও রাশিয়ার গোলাবর্ষণে 2 জন আহত হয়েছেন। টেলিগ্রামে তিনি লেখেন, কয়েক ঘণ্টা ব্যাপী এই হামলায় জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করা হয়। উদ্দেশ্য ছিল সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ করা এবং তীব্র তুষারপাতের মধ্যে শহরকে তাপহীন করে ফেলা। রাতে কিয়েভে তাপমাত্রা -17 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। খার্কিভে তা নেমে যায় -23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 24 ফেব্রুয়ারি রাশিয়ায় ইউক্রেনে আগ্রাসনের 4 বছর পূর্ণ হবে। রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মীদের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা বুধবার আবুধাবিতে শুরু হওয়ার কথা রয়েছে। ভূখণ্ড ইস্যুতে এখনও বড় অচলাবস্থা হয়ে আছে। কোনো পক্ষই আপোষের ইঙ্গিত দেয়নি। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায়, তবে কিয়েভ তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। সুদানের পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্স একে অন্যের অবস্থান লক্ষ্য করে হামলা করেছে। গত সোমবার দেশটির দারফুর কর্দোফান অঞ্চলে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সামরিক সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, পশ্চিমাঞ্চলের দারফুর প্রদেশের জালিঙ্গি শহরে সেনাবাহিনী হামলা করেছে। শহরটি বর্তমানে আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছে, হামলার পর শহরের একটি ভবন থেকে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী বের হতে দেখা যাচ্ছে। সামরিক সূত্র নিশ্চিত করেছে যে ওই ভবনটি আরএসএফের একটি গুদাম ছিল। এদিকে পাশের কর্দোফানের ডিলিং শহরে ড্রোন হামলা চালিয়েছে আরএসএফ। সম্প্রতি সেখানে সেনাবাহিনী আধা সামরিক বাহিনীর দীর্ঘদিনের অবরোধ ভেঙে দেয়। এরপরই প্রতিঘাত হিসেবে আরএসএফ এই হামলা চালালো। ড্রোনটি সরকারি একটি মানবিক সহায়তা সংস্থার কার্যালয়ে আঘাত এনেছে বলে জানা গেছে। 2023 সালের এপ্রিলে যুদ্ধ শুরু হবার পর থেকেই ডিলিং শহরটি যুদ্ধের অন্যতম সম্মুখভাগ হয়ে উঠেছে। সামরিক সূত্র আরও জানায়, গত সপ্তাহে ডিলিংয়ের চারপাশে 2টি করিডর খোলার ঘোষণা দেবার পর সেনাবাহিনী দক্ষিণ কর্দোফানের রাজধানী কাদুগলির দিকে অগ্রসর হতে থাকে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সংঘর্ষের কারণে কাদুগলি শহরের প্রায় 80% মানুষ, প্রায় 1,47,000 ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। গত অক্টোবরে দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি এল ফাশেরের দখলের পর আরএসএফ এখন উর্বর ও বিস্তৃত অঞ্চল কর্দোফানের দিকে নজর দিয়েছে। দক্ষিণ কর্দোফানের পরিস্থিতিকে সুদানের মোস্ট ডেঞ্জারাস অ্যান্ড ওভারলুকড এরিয়া হিসেবে বর্ণনা করেছেন নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মহাসচিব জান এগেল্যান্ড। সোমবার ওই অঞ্চল পরিদর্শন শেষে তিনি বলেন, পুরো শহরের মানুষ ক্ষুধার্ত। মানুষ সবকিছু ফেলে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। এটি একটি মানবসৃষ্ট দুর্যোগ, যা দ্রুত এক ভয়াবহ দুঃস্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি সতর্ক করেছেন, বিশ্ব যদি এখনও সুদানের দিকে নজর না দেয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।